নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ঘটনাটা মানে আপনাদের ভালো লেগেছে, আপনারা কমেন্ট করেছেন অনেকে। আর জানি না কেন ভিউটা কম হচ্ছে, খুব অশান্তিতে রয়েছি যে সবাই দেখছেন না নাকি পাশ থেকে সরে গেলেন, আমি এটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি পাঠিয়েছে আমাকে পূর্বা ঘোষ। পূর্বা ঘোষ দিদিভাই আমায় ঘটনাটি পাঠিয়েছেন এবং আপনাদের তিনি ওনার নাম বলতে বলে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানকার ঘটনা সেই জায়গাটার নামটা উনি উল্লেখ করতে বারণ করেছেন। তো ঘটনাটি ধরুন একটা জায়গা, একটা স্টেশন হয় না, যে এই ধরুন আমি ইছাপুরে থাকি, ইছাপুর স্টেশনটার 4 নম্বরের দিকে কিছু মানুষ থাকে, 1 নম্বরের দিকে কিছু মানুষ থাকে, হ্যাঁ, এরকম ব্যাপারটা আর কি। সেখানকারও সেরকম, যে জায়গাটার কথা বলতে চলেছি সেই জায়গাটাও সেরকমই ব্যাপারটা। তো এই পূর্বা যিনি আছেন উনি জানিয়েছেন, পূর্বা বনি বলছি, উনি জানিয়েছেন যে কিছুদিন ধরে ওই জায়গায় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপটায় ওই কেনা বেচার একটা গ্রুপ আর কি, হয় না এরকম এরকম ইছাপুরেরও গ্রুপ আছে, বিভিন্ন জায়গার গ্রুপ আজকাল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো সেরকম যেমন আমাদের এখানে একটা আছে হ্যালো ইছাপুর বলে, তো সেরকম গ্রুপ যে আছে সেই গ্রুপে কেনা বেচা এই সমস্ত ব্যাপারগুলো হয়। তো কিছুদিন যাবৎ ওই পূর্বা যিনি আছেন উনি লক্ষ্য করছেন যে ওই গ্রুপে একটা বাড়ি বিক্রির জন্য আসছে, বারবার করে ছবি টবি দেওয়া, বাড়িটা বিক্রির জন্য আসছে। বেশ সুন্দর বাড়ি, হ্যাঁ, বেশ বড় বাড়ি, 3খানা রুম আছে, বেশ কি বলবো, স্পেসিয়াস, অনেকটা জায়গা নিয়ে, একটা সামনে উঠোন আছে, আর সামনে অনেকটা জায়গা আছে, বাগান মতো আছে, এই সমস্ত নিয়ে ওই বাড়িটা বিক্রির জন্য আসছে। এবং তলায় ফোন নাম্বার দেওয়া টেওয়া আছে, যে আপনারা যদি কেউ নেন তাহলে সত্ত্বর যোগাযোগ করুন, হয়তো এরপরে ওনারা এই বাড়িটা বিক্রি করে দিয়ে কোথাও চলে যাবেন বা কিছু। তো এটা বারবার করে কিন্তু ওই গ্রুপে দেখা যাচ্ছে। তো এই পূর্বা যে বোন, এনার সাথে ওই গ্রুপের অ্যাডমিনের কিন্তু খুব সুন্দর মানে একটা পরিচয় আছে, মানে সম্পর্কটা খুব একটা ভালো সম্পর্ক। তো উনি ওই অ্যাডমিনকে বলেন যে আচ্ছা, এই যে বারবার করে বাড়িটা এরকম বিক্রির জন্য আসছে, তো এবার এখানে কিন্তু একটা কথা বলি, ওখানে কিন্তু সবাই কিন্তু অনেকেই আছে যারা কিন্তু লিখেছেন যে এমনকি পূর্বাবনও লিখেছে যে বাড়িটার দাম কত। হ্যাঁ, তো তো যাই হোক, অ্যাডমিনকে উনি বলেছেন যে এই একটা বাড়ি এই বিক্রির জন্য বারবার করে আসছে, এই গ্রুপে এইরকম বাড়ি বিক্রিরও দেওয়া হয়। তখন উনি বলেছেন যে হ্যাঁ, এটা তো বেচাকেনার গ্রুপ, ওই জন্য দিয়েছেন, ওনারা দিচ্ছেন। তখন বলছে যে আপনি জানেন এই বাড়িটার দাম বা বাড়িটার সম্পর্কে কিছু জানেন? তখন বলেছে যে হ্যাঁ, আমার ভাই একটা বাড়ি খুঁজছিল, ওই জন্যই আমি একটু খোঁজবাদ করেছিলাম। তো ওই পূর্বা বোনকে জিজ্ঞেস করেছে যে আপনার তো বাড়ি আছে, বলে আমার বাড়ি আছে, আমি নিছক কৌতূহলে বারবার করে এরকম আসছে, ওই জন্যই আমি আপনাকে একটু মানে জাস্ট একটা কৌতূহল থেকে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। তখন উনি বলছেন যে হ্যাঁ, বাড়িটা তো আমিও দেখেছি, বাড়িটার দাম চেয়েছে 12 লাখ টাকা। এবার সেটা শুনে এই পূর্বা সে আমাকে বলেছে যে দিদি আপনি দেখুন বা তুমি দেখো, একটা ভালো ফ্ল্যাট 1 BHK ভাড়াও বোধহয় এরকম হয় না। তো সেক্ষেত্রে অত বড় বাড়িটা একটু মলিন বা বাড়িটা একটু পুরনো, বয়স হয়েছে বাড়িটার, কিন্তু অতটা জায়গা নিয়ে বাড়িটা কিন্তু ওনারা ওই বিক্রি করে দিতে চাইছেন। এবার পূর্বার যেটা প্রশ্ন বা কথা, সেটা হচ্ছে যে আমি মানছি, ও বলেছে যে রেল লাইনের যে পাশটায় পূর্বারা থাকে সেই পাশটা যতটা উন্নত, তার উল্টো পাটটা অতটা উন্নত নয়। বলছে রেল লাইনের সুবিধা রয়েছে, কাছে রেল লাইন আছে, কিন্তু ওখানে জলের একটা বড় সমস্যা
সমস্যা রয়েছে, বা চটপট যানবাহন পাওয়া সেক্ষেত্রে একটা সমস্যা রয়েছে বলে আমি দেখি আমাদের বাড়ির সামনে রাস্তার কল থেকে ওই ভারীরা জল নিয়ে নিয়ে ওই দিকের মানুষজনকে পৌঁছায়। তারপর স্কুল কলেজের একটু একটু সমস্যা রয়েছে, কিন্তু ওখানে তো প্রচুর মানুষজন রয়েছে, যেহেতু কাছে রেল লাইন একদম, সেহেতু এই তো নয় যে যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ হয়ে যাবে গেছে বা কিছু, তা তো নয়। তাহলে এই দামে, মানে একদম জলের দামে কেন আর কি বাড়িটা বিক্রি করছে? আর যেটা ওর অবাক লেগেছে, ও বলছে এই যে ফটো যখন আমরা একটা বাড়ি বিক্রি করি বা যাই বিক্রি করি, হ্যাঁ, সেক্ষেত্রে একটা যে জিনিসটা বিক্রি করব সেই জিনিসটা তো বেশ সাজিয়ে গুজিয়ে একটা প্রেজেন্টেবল করে বিক্রি করব, কিন্তু এই বাড়িটার ক্ষেত্রে তা নয়। বলছে যে বাড়িটার বেডরুমের ছবি দেওয়া আছে, বাথরুমের ছবি দেওয়া আছে, এরকম বিভিন্ন জায়গার যে ছবি দেওয়া আছে, বলছে দেখলে মনে হচ্ছে পুরো উলু, মানে আলু থালু, উলু ঢুলু না বলে আলু থালু, যেমন ওই বিছানা চাদর মাদর সব কিছু উল্টো পাল্টা করা, হ্যাঁ, যেন মানে একটা কি বলবো, একটা ঝড় বয়ে গেছে সেরকম কিন্তু ছবিগুলো দেওয়া হচ্ছে। তা এই ব্যাপারটা ও কিন্তু অবাক হয়ে যায়, এই পূর্বা, যে এ আবার কি, বাড়ি বিক্রি করছে ঠিক কথা, কিন্তু বিছনাপাটি একটু সুন্দর করে গুছিয়ে টুচিয়ে একটা প্রেজেন্টেবল করে ব্যাপারটা মানুষের সামনে আনা উচিত, সেটা কিন্তু আনা হচ্ছে না। তো এই রকম একটা বাড়ি বিক্রির অ্যাড কিন্তু ওদের কাছে মানে দিনের পর দিন আসছে। তো ওই অ্যাডমিনের সাথে কথা বলে, তখন অ্যাডমিন বলে হ্যাঁ আমিও বাড়িটার সম্পর্ক অনেক কিছু জানি, ঠিক আছে আমি বলছি, তোমাকে বলছি যে কি কি ব্যাপার। আচ্ছা, এবারে কি হলো, ওই পূর্বা ওই যে দাদা, মানে যে অ্যাডমিন দাদা, ওনার সাথে তো দেখা হয়েছিল, এবং তখন তো দুজনেই রাস্তায় রয়েছে। তো ওই দাদা বলেছিল যে ঠিক আছে আপনি একটা টাইম ঠিক করুন, করে নিয়ে আপনি আমাকে ফোন করবেন, আমি সব বলবো। কারণ পূর্বা বলেছিল যে দাদা কীরকম একটু লাগছে না, এই বাড়িটার কি কোনো হিস্ট্রি আছে? তখন উনি বলেন যে হ্যাঁ হিস্ট্রি তো আছে। তখন বললো হিস্ট্রি যখন আছে আপনি আপনার ভাইয়ের জন্য কেন কিনতে যাচ্ছেন? বলছে যে না না, আমার ভাইয়ের জন্য নিশ্চয়ই একটা বাড়ির দরকার, কিন্তু পরে আমি চিন্তা করে দেখেছি এই বাড়িটা যে সেই বাড়িটা, ওটা আমি বুঝতে শুরুতে পারিনি, ওই জন্য একটুখানি খোঁজবাদ করছিলাম। যাই হোক, হিস্ট্রি একটা রয়েছে। তো ওই দিনই রাত্রিবেলা কিন্তু পূর্বা ওই দাদাকে ফোন করে, কিন্তু ফোন করার পরও দেখুন একটা ঘটনা, যখন এই পূর্বাই বলুন বা যেই বলুন আমাকে বলছেন, এনারাও কিন্তু রীতিমতো খাটাখাটনি করেন। পূর্বা বলছে আমাকে যে সোফিয়াদি আমি কিন্তু ওই দাদা তো যেহেতু রেল লাইনের এপারেই মানে পূর্বাদের দিকেই থাকে, সেহেতু ওনার যা উনি বললেন সেটা আমি শুনে নিয়েছি, কিন্তু আমি চাইছিলাম যে ওপারে থাকে এরকম একজন মানুষ যার থেকে আমি আরও ডিটেলে ব্যাপারটা জেনে তোমাকে বলবো। তো ওরকম একজন মানুষেরও সন্ধান পেয়ে যায়, এবং পরে ও যেটা জানতে পেরেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যে ওই ভদ্রলোকও বলেন বা উপাস থেকেও যেটা মানে পূর্বা শুনতে পায়, সেটা হচ্ছে যে ওই বাড়িটি একজন শিক্ষকের ছিল আর কি। ওদের ওইখানে অনেক মানে মানে ওদের দিকটা মানে পূর্বাদের যে পার্টটার কথা বলছি, রেল লাইনের একটা সাইডে, ওখানে কিন্তু অনেক ভালো ভালো বাংলা মাধ্যম স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল এগুলো কিন্তু ছিল। তো ওই রকম একটি ভালো বিরাট বড় একটা ছেলেদের স্কুলের টিচার একজন, যিনি পূর্ববঙ্গের লোক, উনি আগে এখানে ভাড়া থাকতেন, পরে এখানে জমি কিনে এখানে উনি বাড়ি মানে তৈরি করেন, এবং ভদ্রলোকের বিশাল সুনাম ছিল শিক্ষক হিসাবে, এবং উনি বাড়িতেও না কিছু কিছু টিউশনি করতেন, বা ওই কিছু কিছু ভালো স্টুডেন্টদেরকে উনি পড়াতেন। তো এইভাবে চলছিল। ভদ্রলোক অসম্ভব টিপটপ একজন মানুষ ছিলেন, আর ছোট্ট পরিবার, স্ত্রী আর একটা 15-16 বছরের ছেলে, এই রকমভাবে সুন্দর ওনাদের আর কি জীবনটা কাটছিল। তো উনি বাড়ি করে আসেন 84 সালে। তো 84 সালে উনি বাড়ি করে আসেন, এবং তারপরে তার কিছুদিন বাদে ধরুন ওই 86-87 এরকম সময় ওনার এক দিদি, মানে ওনার যে দিদি, আপন দিদি, উনি হঠাৎ করেই ভাইয়ের বাড়িতে আসে এবং বলে যে দেখ আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসলাম, এবার থেকে আমি তোদের কাছেই থাকবো। তো
ছোট ভাই এবার বড় দিদি এসে এই কথা বলাতে তখন বলে যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি থাকো। এবার ওই ভদ্রমহিলাও কিন্তু এমনি যে ভাইয়ের ঘাড়ে উঠে চেপে বসে খাওয়া দাওয়া করতেন বা কিছু, তা কিন্তু নয়। উনিও খুব ভালো একজন টিচার ছিলেন, উনিও কিন্তু ভাইয়ের মতোই বাড়িতে ছাত্রছাত্রী পড়াতে থাকেন। এবং পুরো শোনা যেটা পৃথা পূর্বা জানতে পেরেছে সেটা হচ্ছে যে পুরো টাকাটা কিন্তু উনি ভাইয়ের হাতে তুলে দিতেন, এই ভাই বউয়ের হাতে তুলে দিতেন। এবং ভাই বউ কিন্তু ভাই বউকে বলতেন যে দেখো আমি তোমাদের এখানে রয়েছি, এই টাকাটা তোমরা নাও, এবার তোমরা যেভাবে যা পারো করোগে। মানে পুরো ওই যা উনি আর্ন করতেন ভাই বউয়ের হাতে তুলে দিতেন। কাজে বুঝতেই পারছেন সেখানে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তির কোনো ব্যাপারই ছিল না, সুন্দরভাবে দিন কাটতে থাকে। কিন্তু অশান্তির সূত্রপাত হলো মোটামুটি ওই 90-92 সাল নাগাদ। তখন কিন্তু একদিন ভদ্রলোক বাজারে বেরিয়েছিলেন, হঠাৎ করে কিন্তু একটা গাড়িতে ওনাকে পুরো পিষে দিয়ে চলে যায়। এবং ভদ্রলোক যে ওখানেই স্পট ডেথ হয়ে যায় এমন নয়, ওনাকে আহত অবস্থায় তুলে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিছুদিন বাদে কিন্তু ভদ্রলোক মারা যান। এবার মারা যাওয়ার পর বাড়িতে তো বুঝতেই পারছেন 3 জন মানুষ হয়ে গেল। ওনার তখন ছেলের কত বয়স হবে, 20-22 এরকম বয়স হবে। আর ওই বাড়িতে ওনার ভদ্রলোকের বিধবা স্ত্রী আর দিদি, এই 3 জন মিলে থাকতে লাগলেন। এবার উনি মারা যাওয়ার কিছুদিন বাদ থেকে এই যে ভদ্রমহিলা মানে ভদ্রলোকের যিনি ওয়াইফ, উনি একটা অদ্ভুত জিনিস কিন্তু লক্ষ্য করতে থাকেন। সেটা হচ্ছে ধরুন বাথরুমে আমরা চান করতে গেছি বা কোনো কাজে দরকারে গেছি, এবার বাথরুম থেকে বেরোবার পর প্রত্যেকেই আমরা চাই, ধরুন আমরা চান করে এলাম, যে বাথরুমটা ভিজে একদম, মানে ফ্লোরটা পুরো ভিজে একদম। তো আমরা কিছুক্ষণ কী করি, বাথরুমের দরজাটা খুলে রাখি, তারপর আবার বন্ধ করে দিই। তো ওই ভদ্রমহিলা লক্ষ্য করছেন কেউ বাথরুম থেকে বেরোবার পর দরজাটা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে, দরজাটাকে খুলে রাখা যাচ্ছে না। আর ভদ্রলোক কিন্তু চাইতেন যে দরজা খুলে রাখবে না, দরজা বন্ধ করো, নেগেটিভ এনার্জি আসে হ্যাঁ বাথরুম থেকে। তো এরকমভাবে ভদ্রলোক চাইতেন। তো ভদ্রমহিলা এটা নোটিস করেন যে বাথরুমের দরজা কিন্তু খুলে রাখা কখনোই যাচ্ছে না। আচ্ছা, এইবারে যেটা হলো, বাথরুমের ব্যাপারটা তো উনি বুঝতে পারলেন। এরপরে উনি ধীরে সুস্থে দেখলেন, মানে বুঝতে লাগলেন যে ভদ্রলোক একদম, বললাম না আপনাদের শুরুতেই বলেছি যে ভদ্রলোক খুব টিপটপ ছিলেন, নোংরা টোংরা এই সমস্ত উনি ভালোবাসতেন না। তা ওনার বক্তব্য ছিল রান্না হয়ে যাবে, রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিতে হবে। তো ভদ্রমহিলা এবার লক্ষ্য করেন যে হয়তো দুপুরবেলা উনি রান্না করেছেন, হয় না অনেক সময় যে আলস্য আসে শরীরে, যে তো এখন ভাল লাগছে না, পরে করব রান্নাঘরটা পরিষ্কার। ওমা বিকেলবেলা উনি উঠে দেখেন যে সমস্ত রান্নাঘর একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, টিপটপ করা আছে। তখন উনি ভাবেন যে কি জানি, হয়তো আমিই করেছি, হয়তো আমার মনে পড়ছে না, মনের ভুল, ভুলে গেছি। বা বাথরুমে তখন মাঝে মধ্যে আবার মনে হতো যে বাথরুমের যে দরজাটা সেটা আমি যে খোলা ভাবছি যে খোলা যাচ্ছে না, মানে কেউ চান করে বেরিয়ে আসার সাথে সাথে বাথরুমের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো আমিই করছি। মানে হয় না মানুষের একটা, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে যায়, এই ধরুন আমার কথাই ধরুন, কোথায় কী রাখছি ভুলে যাচ্ছি, তো এইরকম হয় না, সেরকমই ভদ্রমহিলা ভাবতে থাকেন। তার ওপর তো তার শোকের পাহাড় তার মাথার ওপর পড়েছে ভেঙে, স্বামী চলে গেছে। তো উনিও এরকম ফিল করতে থাকেন যে হয়তো এগুলো আমিই করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে কেউ করে দিচ্ছে, হয়তো আমি করে করে নিজেই করে নিজে ভুলে যাচ্ছি। তো যাই হোক, এভাবে চলতে থাকে। এরপরে উনি স্যাঙ্গুইনটা হন যখন, ওই ওনার বেডরুমে একটা সেগুন কাঠের বড় আলমারি ছিল। তো ওই আলমারি আর দেয়াল, মনে করুন এই আলমারিটা আর এই যে দেয়াল, এর মাঝখানটায় একটা গ্যাপ ছিল, সরু একটা গ্যাপ। ওখানটা কিছু রাখা যেত না ঠিক কথা, কিন্তু ওখানে একটা গ্যাপ ছিল। তো একদিন উনি ওখানে কিন্তু একটা ছায়া দেখতে পান। এবং ছায়া দেখতে পান, প্রথমে ভাবেন যে মনের ভুল নাকি কি, কিন্তু ভালো করে উনি দেখেন যে না, সত্যি তো ওখানে একটা ছায়া, একটা মানুষের ছায়া মনে হচ্ছে। এই পর্যন্ত উনি দেখছিলেন, দেখতে দেখতে যখন উনি ওটা বুঝতে পারেন যে ওটা পুরো একটা মানুষ, মানে একটা মানুষের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এটা দেখে কিন্তু উনি অজ্ঞান হয়ে যান।
এরপরে ওই ভদ্রমহিলা, এটা তো একদিন দেখলেন, এটা কিন্তু চলতে থাকে মাঝে মধ্যেই। ওই পাশাপাশি দুটো ঘর, একটা ঘরে ছেলে থাকতো, একটা ঘরে ননদ থাকতো, এবং সেই দুটো ঘরে, রান্নাঘরে, কখনো বারান্দা, এরকম বিভিন্ন জায়গায়, খাবার টেবিলে, হ্যাঁ, একটা ছায়ার উপস্থিতি কিন্তু উনি টের পেতে থাকেন। শুধু উনি কিন্তু নন, এবার কিন্তু শুধু উনি নন, ওনার ননদও কিন্তু এই ফিলিংসটা ওনারও হয়। এবার ওনারা দুজনে মিলে ঠিক করেন যে না, বাড়িতে তো একটা বাচ্চা রয়েছে, এবার বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, কারণ এই ছায়া হয়তো কোনো ক্ষতি করছে না, ওনারা একাধিকবার দেখছেন, হয়তো ভয়টাও কমে এসছে, হ্যাঁ, ইউজ টু হয়ে গেছেন, কিন্তু বাচ্চাটা যেহেতু রয়েছে, যদি কোনো ক্ষতি হয়ে যায়, আর তখন ওনারা দুজনে মিলে ঠিক করেন যে না, কাউকে জানাতে হবে, কাউকে এবার বলতে হবে, কিছু একটা স্টেপ নিতে হবে। এই পর্যন্ত যখনই ওনারা ভাবেন, তখনই কিন্তু এর পরের ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হতে থাকে। এবারে আরেকটা কথা যেটা আমি বলতে আপনাদের ভুলে গেছি, সেটা হচ্ছে ওই ভদ্রমহিলা, ওই যেদিনকে ননদের সাথেই কথাবার্তা হলো, তার সেদিনকে কোনো এক সময় উনি রান্নাঘরে রান্না করছেন, তো উনি ফিল করছেন হঠাৎ করে ওনার ঘাড়ে না নিঃশ্বাস ফেলছে কেউ। তখন উনি পেছন ঘুরে দেখেন, দেখে নিয়ে উনি দেখেন কাউকে দেখতে পান না, ভাবছেন আবার আমার মনের ভুল হচ্ছে, কি যে সব ভাবছি এই মনে করে, যেই সামনের দিকে রান্নাঘরে, মানে আমরা করি না গ্যাসে বা যাই, উনুনে বলুন, স্টোভে বলুন, যাতেই রান্না করছি, আবার এগিয়ে গেছেন উনি। আবার উনি এবার লক্ষ্য করছেন যে আবার কিন্তু পিঠে কেউ একটা নিঃশ্বাস ফেলছে। এইবারে কিন্তু উনি বলেন যে কে তুমি, কি চাও, কেন এরকম বিরক্ত করছো, হ্যাঁ। এইভাবে কিন্তু উনি ওই মানে প্রেতাত্মাই বলুন বা স্পিরিটই বলুন, উনি বুঝতে পেরেছেন যে এটা কোনো স্পিরিটই করছে। তো উনি কিন্তু তাকে এইভাবে বলেন যে কেন তুমি বিরক্ত করছো, কি চাও তুমি, কেন এইভাবে আমাদের ডিস্টার্ব করছো, এরকমভাবে উনি কিন্তু বলেন। তারপর তো রাত্রিবেলা ননদের সাথে তো কথাবার্তা হয়, ননদ বলে যে কাউকে একজনকে আমাদের বলতে হবে, দেখাতে হবে, এই সমস্ত। তো ওনারা তো যাই হোক রাত্রিবেলা শুয়ে পড়েন। এবার পরের দিন সকালে কিন্তু ওনার সাথে একটা বিশ্রী একটা ঘটনা ঘটে যায়। সকালবেলা উঠে ছেলে বেরিয়ে গেছে এবং ওনার ননদও বেরিয়ে গেছে, কিন্তু উনি লক্ষ্য করেন ঘুম থেকে উঠে ওনার ঘর, ছেলের ঘর, রান্নাঘর পুরো আলু থালু ব্যাপারটা পুরো, মানে মনে হচ্ছে যে বাড়িতে কেউ ধরুন কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছে না। দেখবেন যখন আমরা খুঁজছি পাচ্ছি না, অনেক সময় অধৈর্য হয়ে আমরা আলমারির দরজা খুলে সমস্ত জামাকাপড় মেঝেতে ফেলে দিই, হ্যাঁ, দিয়ে খোঁজা শুরু করি। এই রকম যে ব্যাপারটা, সেম ব্যাপারটা পুরো আলমারি দরজা খুলে সব জিনিস নিচে ফেলা, হ্যাঁ, বিছানা পাটি লেপ তোষক সমস্ত উলু ঢুলু করা, মানে এক কথায় বলতে গেলে পূর্বা যেটা বলেছে যে মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত পড়লে ডাকাতরা বাইরে থেকে আসে, তাদের জানা থাকে না কোথায় কী আছে, যেমন এদিককার জিনিস ওদিকে লণ্ডভণ্ড করে, সেই রকম পুরো কিন্তু ঘরবাড়ির অবস্থা। তো যাই হোক, উনি এই রকম অবস্থা দেখে, এবার দেখুন একটা সংসার, সেটাকে মানুষ অনেক যত্নে গুছিয়ে রাখে, এরকম হলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায়। উনি কিন্তু ওই ঠাকুরের ঘরের সামনে বসে বসে খুব কাঁদতে থাকেন এবং বলতে থাকেন যে কে তুমি, কেন আমাদের এত ক্ষতি করছো, তুমি কি চাও, হ্যাঁ, কি পেলে তুমি সন্তুষ্ট হবে, আর তুমি যদি আমাদের নিজের জন্যই হও তাহলে তুমি এরকম করছো কেন, এরকমভাবে খুব উনি বলছেন, আর উনি কিন্তু ওখানে কাঁদছেন। তো এইবারে ওনার ননদ আসে, এবার এসে বলে যে বৌদি, সকালে আমার তাড়া ছিল, বেরিয়ে গেছি, কিন্তু এই রকমভাবে যে ঘরবাড়ি পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে, তুমি কি কিছু খুঁজছিলে, রান্নাঘরে র্যাক থেকে কৌটো কাউটা সব এদিক ওদিক হয়ে গেছে, হ্যাঁ, তুমি কিছু খুঁজেছো? তখন বৌদি বলে না, আমি কিচ্ছু খুঁজিনি, আমি দেখছো তো এরকম হচ্ছে, কালকে ওরকম আমার ঘাড়ের মধ্যে নিঃশ্বাস ফেলেছিল, তখন আমি কিন্তু তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছি। তখন ননদ বলে যে তুমি এগুলো বলতে গেলে কেন বৌদি, এর দ্বারা তাও তাকে আহ্বান করা হয়, হ্যাঁ, তুমি এগুলো বলে কিন্তু ভুল করেছো। তো যাই হোক, আর রিস্ক নেওয়া যাবে না, আমাদের কারোর সাথে কথা বলতে হবে। তো ওনারা একজন পুরোহিতের সাথে কিন্তু কথা বলেন। এবারে ব্যাপার হচ্ছে যে ওনারা তো অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন না,
ওনাদের বাথরুমে জলের মধ্যে পরিষ্কার টলটলে জল চৌবাচ্চায়, তার মধ্যে এত নোংরা পড়ে রয়েছে হঠাৎ করে যে ওনারা চান করতে পারছেন না। কোথাও বালতিতে জল ভরে রাখছেন, সেটা উল্টেপাল্টে ফেলে দিচ্ছে। এইরকম বিভিন্ন তো অশান্তি ভোগ করছিলেন ওনারা। তো যাই হোক, এরপরে তো ওই পুরোহিতকে ডেকে আনা হয়। পুরোহিত তখন বলেন যে যে আপনাদের বাড়িতে যে খারাপ এন্টিটি ঢুকেছে, হ্যাঁ, বা নেগেটিভ এনার্জি যাই বলুন না কেন, যেই আছে, যার উপস্থিতি আপনারা ফিল করছেন, তার সাথে কমিউনিকেট করে তাকে বার করা, এটা আমার পক্ষে, এটা হয়তো পুজোর দ্বারা দীর্ঘদিন ধরে এটা চলতে পারে, কিন্তু এ যা সিরিয়াস পর্যায়ে গেছে, এটা আমার কর্ম নয়, হ্যাঁ, এটা আমার দ্বারা হবে না। তখন উনি একজনের যোগাযোগ করান ফোন নাম্বার দিয়ে। তো ওই ভদ্রলোক, মানে যিনি আসবেন ঠিক হয়, উনি কিন্তু ওনাকে ঠিক তান্ত্রিক বলা যায় না, কারণ ওনারা পূর্বপুরুষ ধরে এই সমস্ত কাজ করেন, কিন্তু ওনাদের একদম প্রচার নেই, এক ফোঁটা ওনারা প্রচার বিমুখ আর কি। কিন্তু যারা ওনাদের দিয়ে কাজ করিয়েছেন তারাই বলতে পারবেন যে ওনারা কতটা স্ট্রং। তো যাই হোক, উনি তো আসেন, ডেট ফেট দেন, উনি আসেন এবং উনি বলে যান, আগে এসে বলে যান যে যেদিন আমি কাজ করব, যে ঘরটাতে কাজ করব, আপনারা আলমারি, লকার, ছোট থেকে ছোট জিনিস তালা মেরে রাখবেন সব জায়গায়, আর ছেলেকে রাখবেন না, ছেলেকে পাঠিয়ে দেবেন অন্যত্র কোথাও, আর আপনারা দুজন থাকলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, নির্ধারিত দিনে উনি তো আসেন, এসে নিয়ে কাজকর্ম শুরু করেন। আর এর আগে বলে রাখি, মানে চূড়ান্ত সাংঘাতিক তাণ্ডব শুরু হয়, কারণ যে রয়েছে বাড়িতে, সে তো বুঝতেই পারে যে এরকম একটা তার বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে বা কিছু করা হচ্ছে। মানে ছাদে ফাটল থেকে শুরু করে ইয়ে থেকে, সিঁড়ি থেকে মনে হয় ধুমধাম করে কিছু পড়ে গেল, কোথায় জলের বালতি পড়ে গেল, মানে বিভিন্ন রকম, যত রকম করা যায় বাড়িতে টর্চার, সেগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, আর যাই হোক, যখন ওই পুজো বা যেটা তান্ত্রিক ক্রিয়া যাই বলুন না কেন, সেটা যখন হয়ে যায়, তখন উনি বলেন কিন্তু যে বাড়ির সবাই ভাবছিল যে যে বাড়ির মালিক ছিলেন, যে ভদ্রলোক, তিনি মারা গেছেন, তিনিও তো অপঘাতেই ধরতে গেলে মারা গেছেন, তিনিই বোধহয় এসেছেন বা তার উপস্থিতি ফিল করছেন তারা, কিন্তু তিনি কিন্তু তা বলেন না। তিনি বলেন, মানে যিনি আর কি পুজো, ওই হাওয়ান বা যজ্ঞ যাই করতে এসেছিল, উনি বলেন যে ওনার ননদকে জব্দ করার জন্য শ্বশুর বাড়ি থেকে কিন্তু জিন চালান করা হয়েছিল। এবং কারণ হচ্ছে যে ননদের সাথে যে একটা কলিশন বেঁধেছিল, সেটা হচ্ছে যে ননদের যখন বিয়ে হয়, তখন ননদের বাবা, মানে এই যে যিনি ভদ্রলোক মারা গেছেন তার বাবা, উনি কিন্তু এই জামাইকে পুরো প্রতিষ্ঠিত করে তুলেছিলেন একটা সুন্দর ব্যবসা করে দিয়ে। এবার ব্যবসাটা দ্বারা কিন্তু তাদের রমরমা করে তাদের বাড়ি, সংসার, সব কিছু কিন্তু চলছিল এই ব্যবসার ওপরেই ভিত্তি করে। কিন্তু যেহেতু ননদের বাচ্চা হচ্ছে না, তখন তারা ভেবেছিল যে তাদের বাড়ির ছেলেকে কিন্তু আরেকবার করে বিয়ে দেবে। তখন কিন্তু এই ননদ বাগড়া দিয়েছিল, বলেছিল যে আজকে যে বিজনেসটার উপর করে তোমরা খাচ্ছ দাচ্ছ, সুখে শান্তিতে রয়েছো, সেই বিজনেসটা দাঁড় করিয়ে দিয়েছিল আমার বাবা, টাকা পয়সা সব দিক থেকে সাহায্য করে। তাহলে এই বিজনেসটা তোমরা আমার নামে লিখে দাও, দিয়ে তোমরা ছেলের বিয়ে দাও। তা এই যে একটা অশান্তির যে একটা সূত্রপাত হয়েছিল, ওই জন্য ওরা ওখান থেকে কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা জিন চালান করেছিল ওই ননদের ওপর। এবার এই জিন যখন বাড়িতে আসে, তখন দেখে যে অসহায় প্রত্যেকটা মানুষ, খুব অসহায়, সদ্য শোকের বাড়ি, তাদের একটা বাড়ির ওপরও কিন্তু একটা সাংঘাতিক ঝড় বয়ে গেছে। তখন জিন কিন্তু চিন্তা ভাবনা করে যে এদের সবাইকে মেরে ফেলবো, এবং তার জন্য কিন্তু 2-3টে লক্ষণ কিন্তু এদের শরীরেও কিন্তু ফুটে ওঠে। যেমন 1 নম্বর হচ্ছে, আমি বলতে পারি যে এরা প্রচণ্ড ভয় থাকতো। হ্যাঁ, দুমদাম করে জিনিস পড়ে গেল, সিঁড়ি থেকে কেউ মনে হলো পড়ে গেল, ছাদের ফাটল ধরলো, ছাদের দরজা ভেঙে যাচ্ছে, ইলেকট্রনিক্স আইটেম সব নষ্ট হয়ে যাচ্ছে, টিভি ফ্রিজ সব নষ্ট হয়ে যাচ্ছে, এরা মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে বা ভয় দেখাচ্ছে। দেখবেন অনেক সময় ভয় থেকেও কিন্তু মানুষের মৃত্যু ঘটে। আর যিনি ওই
পূজা যজ্ঞ এই সমস্ত যেগুলো করেছিলেন, তান্ত্রিক ক্রিয়া করেছিলেন, তিনি কিন্তু বলেও ছিলেন যে এই যে ননদের ওপর এই যে একটা জিন চালনা করা হয়েছিল, তারপর আপনাদের এটা বলে নিই আগে যে ওই জিন চালনা করার কারণেই ননদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। মানে পাটা, মানে কোমর থেকে যে পায়ের পোর্শনটা পুরোপুরি ধরতে গেলে ড্যামেজ করে দিয়েছিল। কিন্তু ওই ওই যিনি তান্ত্রিক ক্রিয়া করেছিলেন উনিই বলেছিলেন যে ওই ভদ্রলোক যে মারা গেছিলেন, বাড়ির মালিক, উনিও তো ধরতে গেলে একটা অদ্ভুতভাবেই মারা গেলেন। ওনার আত্মাও কিন্তু এই বাড়িতে তার প্রবেশ ঘটেছিল, এবং জিন কিন্তু পুরোপুরি সফল হতে পারছিল না এই ভদ্রলোকের কারণে। এই ভদ্রলোক অতটা ক্ষতি হতে দিচ্ছিলেন না। বলছে যে এই যে জিনের সাথে এই ভদ্রলোকের আত্মার যে একটা কলিশন ঘটছিল, এর ফলে কিন্তু ওই একসাথে সমস্ত ফুল গাছ মরে গেল, হ্যাঁ, বা খাবার নষ্ট হয়ে যাচ্ছে, বা জলের মধ্যে ময়লা পড়ছে, ছাদে ফাটল ধরছে, ছাদের দরজা ভেঙে যাচ্ছে, ইলেকট্রনিক্স জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত কিন্তু চলছিল। তো যাই হোক, জিনকে তো এই ক্রিয়াকর্মের দ্বারা তো বাইরে বার করা হলো। এখন প্রশ্ন হলো যে এই বাড়িটা তাহলে ওই ভদ্রমহিলা কেন বিক্রি করতে চাইছেন? তারপরে বহু বছর কেটে গেছে, ননদ মারা গেছে, আর ভদ্রমহিলারও প্রচুর বয়স হয়ে গেছে। এখন ভদ্রমহিলা আর ভদ্রমহিলার ছেলে রয়েছেন, কিন্তু বাড়িটা কেন বিক্রি করতে চাইছেন? তখন ওই অ্যাডমিন দাদাভাই পূর্বাকে যেটা বলে যে এখন কিন্তু আবার অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, অন্যরকম ব্যাপার স্যাপার চলছে, এখন নতুন করে কিন্তু উপদ্রব আবার তৈরি হয়েছে। তা এর পাশাপাশি এই পূর্বার বাড়িতে যে বাড়ির যে মানে বাড়িতে তাদেরকে সাহায্য করার জন্য যে মেয়েটি আসে, সে কিন্তু ওই পাড়াতেই থাকে। বললাম না, ওই দুভাবে ও খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, রীতিমতো পূর্বা খেটেছে বলতে পারি। তো ওই মেয়েটি বলে যে আরে দিদি, তুমি তো আমাকে বলতে পারতে, আমি সমস্ত বলে দিতাম। তো ওই মেয়েটির ভার্সান অনুযায়ী যেটা ও জানতে পারে, বলছে যে ওই এলাকাটায় ওই মেয়েটির বাড়ির পাশে ওই বাড়িটি তা নয়, কিন্তু ওই পাড়াতেই মেয়েটির বাড়ি। ও বলে আমাদের পাড়াতে সমস্ত বাড়ি তৈরি হয়ে গিয়েছিল, শুধু এই জমিটাই ফাঁকা পড়েছিল। এই জমিটার মধ্যে কিন্তু আমরা এই জমিটাকে ভাগাড় বলে জানতাম। কুকুর বলো, গরু বলো, এইগুলো মারা গেলে পর জন্তু জানোয়ার সব কিছু ওখানে ফেলা হতো, হ্যাঁ, ফেলা হতো, এবং যত জঞ্জাল, একটা আস্তা কূট ছিল বলতে পারি, বা ভাগাড় ছিল। ওই ভদ্রলোক কিন্তু এইখানে জমিটা সিলেক্ট করেন এবং এখানেই তিনি বাড়ি তৈরি করেন। এই বাড়িটা করার আগে যখন জমিটা খোঁড়া হচ্ছে, তখন কিন্তু ওই কঙ্কালগুলো, কুকুরের, গরুর এই যে কঙ্কালগুলো বেরোতে থাকে। তার দ্বারাই তো বোঝা যায় যে কত একটা ওখানে একটা মানে কি বলবো, নোংরা একটা জায়গা। তো সবাই কিন্তু তখন না করেছিল, কিন্তু ভদ্রলোক যেহেতু নিজে স্কুল টিচার ছিলেন, বিজ্ঞান মনস্ক হতে পারেন, উনি কিন্তু কোনো ব্যাপারে কোনো পাত্তা করেননি, ওইখানে কিন্তু ওই বাড়িটা করেছিলেন। এবং এই যে মেয়েটি, এই মেয়েটি কিন্তু বলে যে আরে ওইটাকে আমরা ভুতুড়ে বাড়ি বলেই জানতাম, আজকে এইরকম ঘটনা ঘটেছে, জিন চালান করা হয়েছে বলে নয়। ওখানে কিন্তু ওই বাড়িটা করে আসার পর থেকে ওনারা কিন্তু টুকটাক টুকটাক বিভিন্ন ছায়া দেখা বা দরজায় ধাক্কা, হ্যাঁ, এইভাবে একটু টুকটাক টুকটাক কিন্তু ওনারা এই ব্যাপারগুলো চলতো। কিন্তু ভদ্রলোক পুরোপুরি ব্যাপারটা স্ত্রীর কাছে লুকিয়ে যেতেন, বা স্ত্রী বললেও ব্যাপারটা হেসে খেলে উড়িয়ে দিতেন, হ্যাঁ, পাত্তা করতেন না। সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা, যে আপনারা প্রত্যেকেই জানেন যে একটা নতুন বাড়ি করে যাওয়ার পর আমরা কিন্তু আগে পুজো আর্চা করি সেখানে, তারপর কিন্তু গৃহপ্রবেশ করে তারপর আমরা ঢুকি। কিন্তু এই ভদ্রলোক কিন্তু কোনো পুজো আর্চা, এবং শুধু সেই বলে নয়, ওই বাড়িতে কোনোদিনও কোনো পুজো আর্চা হতে এলাকাবাসী কিন্তু দেখেনি। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা। এবং এই মেয়েটি যেটা জানিয়েছে যে এই যে টুকটাক টুকটাক সমস্যাগুলো, সেগুলো কিন্তু ওনাদের বাড়িতে কিন্তু বরাবরই ছিল।
তারপরে এই জিন চালানি বলুন বা ভদ্রলোকের এরকম অদ্ভুতভাবে মৃত্যু বলুন, যে মৃত্যুর পরও কিন্তু ভদ্রলোক ওই বাড়িতেই কিন্তু বন্দী হয়ে রয়ে গেছেন। তা এখন যেটা ব্যাপার, এখনও কিন্তু ওনারা ওই ছায়া দেখেন, হ্যাঁ, এবং ওই তান্ত্রিক উনি কিন্তু বলেছিলেন ওই যে ছায়াটা ওই ভদ্রলোকের ছায়া, এই ছায়াটা ওনারা দেখেন। হ্যাঁ, আর এখন এইরকম অবস্থা যে ওই বাড়িটাতে কোনো রকম কিন্তু কিছু ভালো হচ্ছে না। ছেলেটার সম্পর্কে ওই মেয়েটি, মানে ওই কাজ করতে আসে যে মেয়েটি, সে বলেছে যেটা, যে ওই বাচ্চাটি, যে ওই ছেলেটি, ও নাকি ছোট থেকেই অসুস্থ, অসম্ভব রকম অসুস্থ। ওই পড়াশোনাটুকুই সে করে, কোনো রকম খেলাধুলা কিচ্ছু করতে পারে না। এই চিন্তা করে দেখুন, ওই ছোট্ট শিশুকে নিয়ে কিন্তু ওই ভদ্রলোক এসেছিলেন, এবং চোখে অসম্ভব চোখের অবস্থা খারাপ। ওই মেয়েটি জানিয়েছে স্কুলটা কাছে বলে স্কুলটুকু করেছে, না হলে সেটুকুও করতে পারতো না। পাগলের মতো হয়ে একটা বাড়িতে পড়ে রয়েছে। তার বিয়ে থা তো দূরের কথা, তার পড়াশোনাটুকুই কমপ্লিট হয়নি ঠিক মতো করে। হ্যাঁ, আর মায়েরও এতটা বয়স হয়ে গেছে, এবং পুরো নুন আনতে পান্তা ফুরো এইরকম অবস্থা। কোনো মানে ফুটো করি ওনাদের এখন ক্ষমতা নেই যে ওনারা ফার্দার এই যে ছায়া দেখছেন বা এই যে শব্দ হচ্ছে বা দরজায় নক হচ্ছে এর প্রতিকার করবেন কাউকে দিয়ে, সেই পয়সাটুকু এনাদের নেই। এই রকম একটা অবস্থা, এই রকম একটা সিচুয়েশনের মধ্যে ওনারা দাঁড়িয়ে। তো পূর্বা যেটা জানিয়েছে যে সোফিয়াদি ওই 12 লাখেরও কম, 12 লাখ আমি আপনাদের বলেছি, কিন্তু 12 লাখেরও কম বাড়িটার দাম ধার্য ওনারা করেছেন। বললো কোনো পার্টি যদি গিয়ে নেগোশিয়েট করে তাহলেও বোধহয় ওনারা বাড়িটা দিয়ে বেরোতে পারলে বাঁচেন। আর ওই ভদ্রলোকের যে দিদি, মানে দিদি আর কি, মালিকের যিনি দিদি, উনি বা ওনার স্ত্রীর সম্পর্কে ওই মেয়েটি যা বলে, যে একটা অস্বাভাবিক পরিবেশ বাড়িটার মধ্যে। মানে ভদ্রমহিলা, মানে যিনি গৃহকর্ত্রী, তিনি কিন্তু কারোর সাথে মিশতেন না, কোথাও বেরোতেন না, মিশতেন না। আর ওই যে ননদ হয়তো টিউশনি পড়াতেন, কিন্তু যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে মানে এলাকাবাসীর সাথে চলতেন, ফলে মেশামেশি ব্যাপারটা একদম ছিল না। এবং বাড়িটা মানে যেন ওই মেয়েটি তার মতো করে যেটা বলেছে, যেন চতুর্দিক থেকে ব্লক করা আর কি, ব্লক করা, যে মানে কোথা থেকেও যেন কোনোভাবে কোনো এতটুকু খুশি বা এতটুকু ভালো ভাইব বাড়িটার মধ্যে ঢুকতে না পারে, এরকম দেখে মনে হতো। বলে তোমরা আজকে হয়তো দেখছো যে বাড়িটা বিক্রির জন্য এসছে, ছবি টবি দেখছো, কিন্তু আমরা তো ছোট থেকেই জানি যে ওটা একটা ভূতের বাড়ি, ভুতুড়ে বাড়ি। তো এই রকমভাবে, তো এই ধরনের জমি যখন আমরা দেখি, হ্যাঁ, অনেক সময় হয় না গা জোয়ারি করে আমরা কিনে নিই, হ্যাঁ, সেগুলো কিন্তু উচিতই নয়, একেবারেই উচিত নয়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে ওখানে একটা সময় মেয়েটি যেটা জানিয়েছে যে ওখানে একটি হসপিটাল আছে, ওইখানে মানে যে সমস্ত মায়েরা ধরুন ভ্রূণ হত্যা করতো, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ওখানে ফেলা হতো। এবং আরেকটা হচ্ছে অনেক বেওয়ারিশ লাশ একটা সময়, বহু পুরাতন সময় ওখানে নাকি ওই জায়গাটায় ফেলা হতো। তো ও যেটা বলেছে যে ওই হসপিটালের পাশে ওই এলাকায় 7-8টা বাড়ি আছে, ওখানে কোনো মানে কাজের লোক ওখানে কাজ করতে যেতে চায় না। আর দিনও মানে কয়েকটা সবজি টলা যায়, কিন্তু ওখানে কোনো কাছাকাছি যে দোকান পাশার কিচ্ছু নেই, হ্যাঁ, এরকম একটা জায়গা। আর ওই ভদ্রলোকেদের বাড়িতে, ভদ্রলোক তো ওই রকম বললাম যে কোনো রকম পুজো আচ্ছা না করে ওখানে ঢুকে পড়েছিলেন। তো ওই সমস্ত কারণ মিলিয়ে আজকে যা পরিস্থিতি, ওনারা বাড়িটা বিক্রি করার জন্য এমনও লিখছেন যে কম দামে আপনারা যত তাড়াতাড়ি সত্ত্বর এই বাড়িটা আপনারা যদি কেউ চান এটা নিয়ে নিন। কিন্তু নেবেটাকে, এলাকার সবাই মোটামুটি ওই বাড়িটা সম্পর্কে ওয়াকিবহাল। এখন যদি বাইরের কেউ নেয়, এবার তাকে যদি এনারা পুরো ব্যাপারটা বলতে বসেন, অবশ্যই তিনি কিন্তু এই বাড়ি নেবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেখানে ওই জিন ফিন চালনা করা হয়েছিল সেটা কেউ নেয় নাকি? তা এখন ওনাদের এই রকম অবস্থা যে মানে যা হোক কিছু পেলেই
ওনারা বাড়িটা ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আর ভদ্রমহিলা নিজেও খুব অসুস্থ, বাড়ির কর্ত্রী যিনি, আর ছেলেটার তো ওই রকম অবস্থা, ওরকম হয়ে রয়েছে, এখন কি হবে কে জানে। তো যাই হোক, এই ঘটনাটা শেয়ার করেছে পূর্বাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারাও কমেন্টে জানাবেন যে এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের স্টকে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে একটু নক করবেন, একটু জানাবার চেষ্টা করবেন, তাহলে আমি আজকে পূর্বার ঘটনা যেভাবে শেয়ার করলাম আপনাদের সামনে শেয়ার করব। আর আরেকটা কথা, যারা নতুন পুরনো আমার বন্ধুরা রয়েছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি বন্ধু বান্ধব, আপনাদের পরিচিত জানা চেনা লোক মানুষজনের মাঝে একটু ছড়িয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আপনাদের বলা যে কোনো ধরনের মানে আপনাদের বলা বা আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নমস্কার।